রাতের বেলা যদি সকল কাজগুলো গুছিয়ে রাখা যায়, সকালবেলা সেই কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। তাই রাতের বেলা অনেক কাজ আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের সবার ভালো লাগবে। এখন সময় হলো সকাল 5:30টার মতো বাজে। তো 5:30 বাজে আমি ফজরের নামাজ পড়ে নিয়েছি। আর আপনারা তো সবাই জানেন আপনাদের ভাইয়া ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তো এখন তো ডেঙ্গু রোগীর কিছুক্ষণ পর পর খাবার দিতেই হবে। ডেঙ্গু পেশেন্ট এরকম অবস্থা হয়ে যায়, অনেক বেশি উইক হয়ে যাবে, তাকে কিন্তু শুধু খাবারের উপরে রাখতে হবে। সে কোনো খাবারই খেতে পাচ্ছে না, আর খেতে ইচ্ছুকও না, তার পিছনে পিছনে সারাক্ষণ লেগে থাকতে হচ্ছে। তো লিকুইড খাবারটাই আমি বিশেষ করে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে একটা স্যুপ তৈরি করে নিয়েছি, থাই স্যুপের সাথে আমি এখানে কিছু গাজর, ক্যাপসিকাম, ডিম, তার সাথে নুডলস ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিয়েছি। তো সেটাই হলো আপনাদের ভাইয়ার আজকে সকালের খাবার। আর শালীন এখন স্কুলে যাবে, ওর জন্য এখানে আমি কিছু নুডলস বানিয়ে নিয়েছি আর একটা কেক দিয়ে দিব তার সাথে আমি 2টা খেজুরও দিয়ে দিচ্ছি। শালীন খেজুরটা খেতে একদমই পছন্দ করে না, তারপরও তাকে আমি 2টা 3টা যখন স্কুলে দিয়ে দিই সে কিন্তু খুব সুন্দরভাবে খেজুরটা খেয়ে নেয়। তো সালমান আজকে শালীনকে স্কুলে নিয়ে যাবে। আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ, তো আমি সংসারে কাজকর্ম নিয়ে নিজে পাচ্ছি না, সেজন্য সালমানকে এখন পাঠিয়ে দেব শালীনকে দিয়ে আসার জন্য। আমি আবার ইদানিং সকাল সকাল হাঁটতে বের হই, সেজন্য হাতে একদমই সময় থাকে না। এখানে এখন আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। 4টা ডিম এখন সিদ্ধ করে নিব। যে কড়াইতে আমি নুডলস তৈরি করেছিলাম সেটু কড়াইতেই কিন্তু আমি ডিমগুলো বসিয়ে দিয়েছি। তো এখন আপনাদের ভাইয়াকে আমি ডাব কেটে দিব। আর এই যে ডাব কিন্তু সব সময় বাসায় রেখে দেয়, 10টা 12টার মতো ডাব কিন্তু রেখেই দিতে হয়। প্রতিদিন 3টা 4টা করে ডাব খাওয়াচ্ছি আপনাদের ভাইয়াকে। তো ডাবটা অলরেডি আমার কাটা হয়ে গিয়েছে। আর এই যে আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি, তাকে এখন ডাবের জুসটা দিয়ে আসবো। সে কিন্তু ডাব একদমই খেতে চায় না, মানে কোনো খাবারই সে খেতে চায় না। তাকে জোর করে কিন্তু সব ধরনের খাবার দিতে হচ্ছে। আর ডেঙ্গু রোগীরা এরকমই থাকে। সাধারণত আমাদের যদি জ্বর, সর্দি, কাশি হয় তখনই তো আমরা খাবার খেতে পারি না, কোনো খাবারের টেস্ট থাকে না, খেতে ইচ্ছেও করে না। তো আপনাদের ভাইয়া এখন নাস্তাটা করে নিচ্ছে। আর এদিকে আমি গতকাল রাতে কিছু আটার ডো তৈরি করে রেখেছিলাম ইস্ট দিয়ে। তো সালমান বলতেছে নান রুটি খাবে। তো অনেক দিন ধরেই কিন্তু নাস্তা কিনে খেয়েছি, তো আজকে ভাবলাম বাসায় নান রুটি তৈরি করি। তো আমি এখন নান রুটিগুলো তৈরি করে দিচ্ছি, সালমান এখন নাস্তা খাবে। আর ওইদিকে আমার ডিম সিদ্ধটা অলরেডি হয়ে গিয়েছে। আর তাওয়াতে কিন্তু আমি এভাবে সবসময় নান রুটিটা তৈরি করি, সেটা খেতে খুবই ভালো হয়। বাসার তৈরি খাবার দেখতে যেরকমই হোক না, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর স্বাস্থ্যসম্মত হয়। আমি সবসময় চেষ্টা করি বাসার খাবার তৈরি করার জন্য। যেদিন না পারি সেদিনই কিন্তু বাহির থেকে কিনে নিয়ে আসি। তো এই যে নান রুটিটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। খেতে অনেক বেশি ভালো লেগেছিল নান রুটিগুলো, দেখতে যেরকমই হোক খেতে আমার কাছে ভালোই লেগেছে। তো সালমানকে এখন নাস্তাটা তৈরি করে দিব। শালীনকে দিয়েছি এক ভাগে, এখন দেবো সালমানকে, আপনাদের ভাইয়াকে দিয়েছে। আমি এখনও নাস্তা করিনি। আর এই যে বলেছিলাম না, রাতের বেলা যদি কাজকর্ম গুছিয়ে রাখি সকালবেলা অনেক ইজি মনে হয়। গতকাল রাতে আমি এই যে ডাল ভুনা করে রেখে দিয়েছিলাম। তো ডালটা এখন আমি গরম করে নেব। আর ডালটাও খেতে অনেক বেশি ভালো লাগছিল। সালমান বলছিল রেস্টুরেন্টের চাইতেও বেশি ভালো হয় বাসার খাবার। তো ডালটা আমি একটু গরম করে নিয়েছি আর এখন সালমানকে রেডি করে দিচ্ছি। আসলে সকালবেলাটা এত বেশি ব্যস্ততার মধ্যে যায় যে বিকেলবেলা আমরা সারাক্ষণই বসে থাকি। সকাল টাইমটা কিন্তু পারই হতে চায় না, এত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। তো বিকেল টাইমটা যখন ফাঁকা টাইম পাই তখনই আমি ডাল ভিজিয়ে রাখি। আর সন্ধ্যার পরে কিন্তু আমি ডাল ভুনা করে রাখি। সেটা মাঝে মধ্যে করি, রেগুলার না, কারণ একই নাস্তা বাচ্চারা রেগুলার খেতেও চায় না। তো অনেক দিন পর আমি এই কাজটা করি, তখন কিন্তু বাচ্চারা হুট করে এসে খুব মজা করে খেতে পারে। আর অনেকগুলো রুটি কিন্তু তারা খেতে পারে। তো সবার লাস্টের নান রুটিটা আমি একটু বড় করে দিয়েছি, এটা আপনাদের ভাইয়া খাবে। তো সেজন্য একটু বড় করে দিলাম, দেখি খায় কি না। সে তো কোনো খাবারই খেতে পারে না, মানে ভালো লাগে না তার কাছে খেতে। তো উপরে দিয়ে একটু ঘি ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আর সালমান বলছে সে নাকি এটা খাবে। তো এখন সালমানকেই দিব এটা খাওয়ার জন্য। আর আমি হাঁটতে যাব, ওদেরকে নাস্তা দিয়ে হেঁটে এসে তারপর দেখি আমি কি নাস্তা করি, আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে শালীন রেডি হচ্ছে, সে নাস্তা খেয়ে এখন রেডি হয়ে যাচ্ছে। আর শালীন আর সালমান এখন দুজনে মিলেই কিন্তু স্কুলে চলে যাবে। তো সকাল টাইমটা এতটাই ব্যস্ততার মধ্যে যাচ্ছে যে আমি 2 হাতে কাজ করে কিন্তু শেষ করতে পারছিলাম না। পরে সালমান গিয়েছে গুলশানে, ওর ব্যাংকের একটা কাজ ছিল। তো আমাকে বলল তুমি নিয়ে যাও। তো এই যে শালীনকে নিয়ে এখন আমি স্কুলে যাচ্ছি রিক্সা করে। শালীনকে স্কুলে দিয়ে তারপর আমি হাঁটতে বের হব।
আর এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে সকালবেলা বাসা থেকে বেরোতে ভালোই লাগে, খারাপ লাগে না আমার কাছে। অনেক ঠান্ডা কিন্তু বাহিরে। তো শালীনকে আমি স্কুলে দিয়ে এখন একটু হাঁটতেছি, আর এই যে আমি এখন হেঁটে তারপর বাসায় চলে যাব। আমি প্রায় ১ ঘন্টার মতো হাঁটবো। আর রোদ উঠে গিয়েছে, রোদ উঠলে আমার একদমই ভালো লাগে না। আমি চেষ্টা করি সবসময় ফজরের নামাজ পড়ে হাঁটতে আসার জন্য, কিন্তু বাচ্চাদের জন্য পারি না। কেউ স্কুলে যাবে, কেউ বাহিরে যাবে, কেউ নাস্তা খাবে। ওগুলো সব কিছু যখন শেষ করে বের হব তখন তো ৮টা ৯টা এইভাবেই বেজে যাবে। এই যে শালীনকে স্কুলে দিয়ে এসেছি, এখন প্রায় ৮:৩০টার মতো বেজে গিয়েছে। তো বাসায় আসার পর প্রচণ্ড ক্ষুধা লেগেছে, মানে অনেকটাই ক্ষুধার্ত ছিলাম আমি। তো আমি এখন রুটি তৈরি করে নিয়েছি, নান রুটি নিজের জন্য। গরম গরম আমি আবারও রুটি তৈরি করে নিয়েছি, আর আপনাদের ভাইয়াকে তো নাস্তা দিয়ে গিয়েছিলাম, সে খেয়ে নিয়েছে। তারপর এসে যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম ৪টা, তো এখানে ২টা ডিম সিদ্ধ নিয়েছি। আমি ১ পিস খাবো, মীরাকে ১ পিস দিব, আর ২টা আপনাদের ভাইয়াকে খাইয়েছি। তো সে কিন্তু খাবার দাবার একদমই খেতে চায় না, মানে ডেঙ্গুর পেশেন্ট আমি আর কখনোই দেখিনি আমাদের ফ্যামিলিতে, বা আপনাদের ভাইয়ার ফ্যামিলিতে কারো হয়নি কখনো। এই প্রথমবার আমাদের হয়েছে বাসায়, সেজন্য আমরা অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করব না করব, কোনটা রেখে কোনটা করব, কিভাবে ট্রিটমেন্ট দিলে তাড়াতাড়ি সুস্থ হবে। আর হসপিটালে যাওয়ার পর তো ডক্টররা বলে তাকে ভর্তি করার জন্য, তো সেটা তো কিছুতেই সম্ভব না, কারণ স্কুলে বাচ্চারা যাচ্ছে আর সংসারে কাজকর্ম নিয়ে আমি আর পাচ্ছি না। একা একা হসপিটালে যাওয়া আসা, সংসারে কাজকর্ম নিয়ে আমাদের ফ্যামিলিতে এরকম কোনো লোক নেই যে হেল্প করবে, আর আপনাদের ভাইয়ার ফ্যামিলিতে ওরকম কোনো লোক নেই যে হেল্প করবে। সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত থাকে, আসলে একটা সময় এরকম চলে আসে। তো গতকালকে আমি পাইনঅ্যাপেল জুস বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পাইনঅ্যাপেল জুসটা আপনাদের ভাইয়াকে বারবার বলছিলাম তুমি এটা খেয়ে নাও, সে কিন্তু কিছুতেই আসতেছে না, মানে খাবে না। যখন আমি কাছে নিয়ে জোর করে দিব তখন সে ঠিকই খেয়ে নেবে। আর এই যে পাইনঅ্যাপেল জুসটা এখন আপনাদের ভাইয়াকে দিয়ে আসবো, আর তাকে ২টা ডিম দিয়েছি, ২টার কুসুমই ফেলে দিয়েছে, কুসুম খাবে না, কুসুম ছাড়া ডিম খেয়ে নিয়েছে। তো কুসুমগুলো আবার কাকে দিব। আর এখানে যে অরেঞ্জ কেটে নিয়েছিলাম, অরেঞ্জটাও কিন্তু খেয়েছে সে, অরেঞ্জটা নাকি খেতে ভালোই লেগেছিল। তো যাই হোক, আপনাদের ভাইয়াকে বুঝিয়ে শুনিয়ে খাওয়ানোর পর এখন এই যে চলে এসেছি কিচেনে। আর কিচেনের অবস্থা দেখে আমার মাথা পুরোই ঘুরতেছে, মানে রান্নাঘর যদি এরকম থাকে আমার একদম খারাপ লাগে। কখন যেগুলো গুছিয়ে ক্লিন করে পরিষ্কার করে তারপর রান্নাটা বসাবো। তো এই যে চিকেনগুলো কেটে আমি কিছু আলু দিয়ে তারপর রান্নাটা করে নিব। চিকেন কেটে নিয়েছি আমি, অবশ্য সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, তা না হলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিল। সংসারে এত বেশি কাজকর্ম থাকে, সব কিছু তো আর আপনাদের সাথে তুলে ধরা হয় না। সব কিছু যখন তুলে ধরতে যাব তখন কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আর আপনাদের কাছেও বোরিং লাগবে, দেখতেও ভালো লাগবে না। যাই হোক, আমি এখানে একটু হলুদ লবণ মরিচ মাখিয়ে নিচ্ছি চিকেনটার সাথে, আর কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি, আলুটাও কিন্তু সাথে দিয়ে দিয়েছি। যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হতে অত বেশি সময় লাগবে না, সেজন্য আলু কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি। আর আজকের মুরগিটা আমি একটু ভেজে রান্না করব, সেজন্য অল্প একটু তেলের মধ্যে মুরগিটাকে ভেজে নিচ্ছি। এদিকে মুরগিটা হতে থাক, চলুন দেখি আপনাদের ভাইয়া কি করছে। সে কিন্তু শুয়ে আছে মশারিটা নিয়ে, মশারির নিচে সে কিছুতেই যাবে না, মানে কিছুক্ষণ পর পর বলবে মশারির নিচে না ঘুমালে কি হয়েছে। আসলে যারা ডেঙ্গুর পেশেন্ট তারা কিন্তু মশারির নিচেই থাকতে হয়, তা না হলে তাকে যদি মশায় কামড় দিয়ে আমাদের কাউকে কামড় দেয় তাহলে কিন্তু আমাদেরও সাথে সাথে জ্বর চলে আসবে। তো সেটা তাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না। আর এই যে গতকাল রাতে স্যালাইন দিয়েছিলাম, পুরোটা স্যালাইন শেষ না হতেই সে স্যালাইন খুলে ফেলেছে, বলছে আর দিবে না, তার কাছে নাকি বোরিং লাগছে। আসলে এরকম করলে কি হয়, ছোট বাচ্চাদের মতো, তারপরও কিছু করার নেই। মানে জ্বর আসার পর শরীরটা এত বেশি খারাপ থাকে, আর মন মেজাজ সব কিছুই খারাপ থাকে। তো একটু বেলকনিতে আসলাম, আর এই যে আমাদের পুঁইশাক পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, ভাবছি একদিন পাতাগুলো ছিঁড়ে নিয়ে তারপর রান্না করে ফেলবো। আমি যখন শাকসবজি গাছ রোপণ করি তখন এরকম লতা পাতা আসার পর আমার কেন যেন ছিঁড়তে ইচ্ছে করে না, ভালো লাগে না, আমার কাছে মায়া হয় যে এগুলো ছিঁড়বো, দেখতে ভালো লাগবে না, এরকম মনে হয়। কিন্তু আপনাদের ভাইয়া একদম গোড়া থেকে কেটে তারপর নিয়ে আসে, সে বলতেছে এগুলো সবগুলো কেটে ফেলো, কেটে রান্না করে খেয়ে ফেলো, কিন্তু আমি কাটতেছি না, আমার কাছে ভালো লাগছে দেখতে। আর এদিকে চিকেনটা কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। তো চিকেনটা একটু কষা ভুনা করব, আর তার সাথে আমি যেখানে কিছু কারি পাতা দিয়ে দিলাম বেলকনি থেকে এনে। এভাবে কারি পাতা দেওয়ার পর আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, তাদের কাছে নাকি এটা মনে হয় ইন্ডিয়ান চিকেন কারির ফ্লেভারটা চলে আসে। ওরা যেহেতু মালয়েশিয়াতে ছিল, আর মালয়েশিয়ান ইন্ডিয়ান চিকেন কারিগুলো ওরা অনেক বেশি খেয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তা আমি চিকেনটা বসিয়ে যে লিভিং রুমে শুয়েছিলাম, তারপরে যে রান্নাঘরটা ক্লিন করা হয়ে গিয়েছে, আর চিকেনগুলোও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর রান্নার পর যদি রান্না করে এত ঝকঝকে চকচকে না থাকে তাহলে তো কিছুতেই ভালো লাগবে না। তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, আমি এখন চলে যাব শাওয়ারে।
শাওয়ার করে এসে দেখবো শালীন স্কুল থেকে চলে এসেছে, ওকে আবার খাবার দিতে হবে। আমি এখন সালমানের রুমে চলে এসেছি আর এই যে আমাদের শালীন চলে এসেছে। সবসময় আমি গোসল করে তারপর একটু শুয়ে থাকার চেষ্টা করি। আর আজকে মীরা গিয়েছিল স্কুলে আর শালীনের আজকে রিপোর্ট কার্ড দিয়েছে। সেকেন্ড কোয়ার্টার এক্সামের রিপোর্ট কার্ড দিয়েছে। সে হাসতেছিল যে কেমন করেছি রেজাল্ট। তাই আমি বলতেছি কাছে আসো, আমি একটু দেখবো যে তুমি রেজাল্ট কেমন করেছো। তো শালীন এসে আমার কাছে বসেছে আর তাকে বললাম তুমি একটু খোলো, আমি একটু তোমার রিপোর্ট কার্ডটা দেখি। আর আপনাদের ভাইয়া তো অসুস্থ, আমি শালীনের পিছে অত বেশি টাইম দিতে পারছি না, কারণ আপনাদের ভাইয়ার পিছনে সারাক্ষণ লেগে থাকতে হচ্ছে। প্রতি বছরই আপনাদের ভাইয়া একটু অসুস্থ হয়, এটা সেটা নিয়ে আমাকে একটু কষ্ট বেশি করতে হয়, তার পিছনে সারাক্ষণই লেগে থাকতে হয়। তার মধ্যে তো সংসারের কাজকর্ম, বাজার সদা এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু আমার একার হাতেই করতে হয়। সেজন্য আমি হাঁপিয়ে উঠি একদম। এক এক সময় আমার কাছে ভালো লাগে না যে এত কাজকর্ম কিভাবে গোছাবো। সংসারের কাজকর্ম, বাচ্চাদের দেখাশোনা, স্কুলে যাওয়া আসা, তার মধ্যে স্কুলের ফি দেওয়া, আবার বাসার বাজার করা, রান্না বাড়া, আবার হাঁটতে হয় নিজের। প্রতিদিনই কিন্তু আমাকে 1 ঘন্টা হাঁটতে হয় বাহিরে যেয়ে। সব কিছু মিলে আমি একদম উইক হয়ে যাই। পরে দেখা গেছে বিকেলবেলা একটু শুয়ে থাকি যখন, এমনিতেই ঘুম চলে আসে। সোফাতে মাঝে মধ্যে শুই, তখনই কিন্তু আমার ঘুম চলে আসে। তো যাই হোক, শালীন মাশাল্লাহ ভালো করেছে। ওর প্রত্যেকটা সাবজেক্টই একটু দেখছিলাম যে কেমন করেছে। তো সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, ছোট বাচ্চা। যতটুকু মার্কস পেয়েছে আমি মনে করি আলহামদুলিল্লাহ খুব ভালোই পেয়েছে। আর বাংলাটাতেও খুবই কম পেয়েছে, কারণ বাংলা অত বেশি বুঝে না, ও খুব কম বুঝে বাংলাটা। সেজন্য বাসায় বাংলায় মিস রেখে দিয়েছি। সেদিন আমি শালীনকে বসে পড়াচ্ছিলাম সোফার মধ্যে, তো আমাকে এক আপু কমে লিখেছে যে আপনার বাচ্চা এভাবে বসে আছে কেন? টিচার যখন পড়ায় তখন খুব ভালোভাবে বসতে হয়। তো আমি কিন্তু বাচ্চাকে পড়াচ্ছিলাম, এটা কিন্তু টিচার ছিল না। তো ওই আপুটা হয়তো ভুল শুনেছে বা ফুল ভিডিওটা না দেখেই কমেন্ট লিখেছে। শালীনকে আমি যখন পড়াচ্ছিলাম তখন আমি ওকে পড়াচ্ছিলাম আর ওই আপুটা মনে করছিল যে টিচার পড়াচ্ছে ওকে, ও একটু দুষ্টুমি করছিল তখন। আসলে বাচ্চারা বাবা মার কাছে একদমই পড়তে চায় না। যখন টিচার আসে বাসায় তখন খুব সুন্দরভাবে কিন্তু তারা সুন্দরভাবে বসে, সুন্দরভাবে কথা শোনে। সেজন্যে বাচ্চাদেরকে টিচারের কাছে দেওয়া। আমি দেখেছি অনেকেই টিচার তারপরে তার বাচ্চাকে অন্য টিচারের কাছে দিয়ে রেখেছে। কারণ বাচ্চা কথা শুনতেছে না, বাবা মাকে ভয় পাচ্ছে না। শালীনকেও আমি তাই করেছি, তো তাকে টিচারের কাছে দিয়ে দিয়েছি। তারপরও মাঝে মধ্যে আমি একটু বসি, যেহেতু ওর পরীক্ষা চলতেছে সেজন্য কিন্তু সব কিছুই আমাকে একটু দেখতে হয়, সিলেবাস দেখে দেখে তারপর পড়াতে হয়। তো সিলেবাস প্রায় শেষ হয়ে গিয়েছে, তারপরে 1-2 সাবজেক্ট রয়ে গিয়েছে। বিশেষ করে বাংলা সাবজেক্টগুলো অনেক হার্ড মনে হয় ওর কাছে, সেজন্য বাংলা টিচার দিয়েছি বাসায়। পরে বিকেল দিকে আমরা ছাদে চলে এসেছি আর এই যে ছাদে এসে বল খেলছি। একসময় তো এখানে আমার ছাদ বাগান ছিল এই জায়গাটাতে, এখন ফুল ছাদ কিন্তু একদম ফাঁকা। পরে আমি আর শালীন মিলে তারপর বাসায় চলে এসেছি। কাপড়গুলো নিয়ে তারপর বাসায় চলে এসেছি। অনেকগুলো কাপড়-চোপড় কিন্তু হয়েছিল। তো এখন আমি নাস্তা তৈরি করব। তো আমি এখানে ইস্ট দিয়ে তারপর আটার একটা ডো তৈরি করে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। পরে একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। ইস্ট দিয়ে যখন আটা গুলিয়ে রেখে দেওয়া হয় তখন কিন্তু অনেক বেশি ফুলে যায়। তো ইদানিং বাচ্চাদেরকে আমি পিৎজা তৈরি করে দিচ্ছি, বাসায় তৈরি করা পিৎজা। আর বাচ্চারা পিৎজা খেয়ে বলতেছে বাহিরের চেয়েও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। মালয়েশিয়াতে তুমি একটা পিৎজা তৈরি করেছিলা, সেই পিৎজার মতোই কিন্তু টেস্ট এসেছে, ওরা ওইটা বলছিল। তো যাই হোক, আমি এখন নাস্তাগুলো তৈরি করছি। ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি রুটিটা দিয়ে দিচ্ছি। তো এভাবে উপর থেকে একটু সেঁকে নিতে হবে। আর এরকম কিন্তু রুটিগুলো সবগুলো হবে। আমি এক এক করে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এখানে আমি কিছু সসেস নিয়েছি। সসেসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর এদিকে আমার রুটিগুলো কিন্তু হয়ে যাচ্ছে। রুটিগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। আর এগুলো একদম ব্রেডের মতো হয়েছে। মানে আমরা যে বাহিরে স্লাইস করা রুটি খেয়ে থাকি না, বাহিরের কেনা, সেগুলোর মধ্যে কিন্তু একদম সফট হয়েছে আর খেতে খুবই ভালো লাগছিল এগুলো। আর এখানে আমি একটু অলিভ অয়েল দিয়ে তারপর সসেসটাকে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি এখন দিয়ে দিব টমেটো সস। অল্প পরিমাণে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব অরেগানো পাউডার। অরেগানো পাউডারটা দেওয়ার পর কিন্তু পিৎজার একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ 1 টেবিল স্পুন পরিমাণ। তার সাথে এখন আমি দিয়ে দেব অল্প কিছু ক্যাপসিকাম আর গাজর কুচি দিয়ে দিয়েছি। আরেকটু পরিমাণে সস লাগছে আমার, সেজন্য আরেকটু পরিমাণে সস দিয়ে দিয়েছি। আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করে দেখবেন।
বাচ্চারা ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। এত বেশি ভালো লেগছিল এটা খেতে, কারণ আমি তো খাওয়ার পরেই তারপর ভিডিওটা তৈরি করেছি, তাই না? সেজন্য বলছি আর কি। এটা অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের ভাইয়াকে দিয়েছি, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। তো রুটিগুলা যেহেতু একটু বড় বড় করে তৈরি করেছি, সেজন্য মাঝখান থেকে কেটে একজন 2 পিস করে খাবে। একদম পিৎজার ফ্লেভার এসেছে, এটার খেতেও অনেক বেশি ভালো লাগছিল। তো শালীন যখন বাহির থেকে এসেছে, এখন বললাম যে চলো তোমাকে এখন দিব খাবারটা খেতে। সকাল বিকালের নাস্তাটা যদি একটু ভালো হয়, তখন রাতের খাবারটা একটু দেরিতে খেলেও কোনো সমস্যা হয় না। তো রাতের খাবারটা আমরা কখনই ভারী ধরনের খাবার খেয়ে থাকি না, হালকা পাতলার মধ্যে খাওয়ার চেষ্টা করি। তবে সকাল আর বিকেলের নাস্তাটা একটু ভালোভাবে করার চেষ্টা করি। আর এই যে এভাবে কিন্তু সবগুলো আমি নিয়ে নিয়েছি রুটির উপরে, আর এগুলো 2 ভাগ করে মানে স্লাইস করে কেটে আমি ওকে দিব খাওয়ার জন্য। তো শালীন, সালমান, মীরা খুবই পছন্দ করেছে এটা খেতে, আমার কাছেও খেতে ভালো লাগছিল। তো এখানে 3টা তৈরি করেছি, আরও কিন্তু আছে, সেগুলো আর আমি দেখাইনি, সাইডে রেখে দিয়েছি। আর এই যে এখন আমি পিৎজাটা খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।